আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবশেষ ২০২২ সালের অক্টোবরের ৭ তারিখ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বাংলাদেশ, পাকিস্তান এবং নিউজিল্যান্ড মধ্যকার ত্রিদেশীয় সিরিজে সবশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলেছিল সাব্বির রহমান। তারপর থেকে জাতীয় দলের রাডারে ছিলেন না সাব্বির রহমান। তবে এখন জাতীয় দলের টি-টোয়েন্টি দলে ফেরার একটা সম্ভাবনা তৈরি হয়েছে সাব্বির রহমানের, শুধুমাত্র পারফরম্যান্স পাশাপাশি কিছু ইফস এন্ড বাটস মিললেই সাব্বির রহমান জাতীয় দলের টি-টোয়েন্টি সেটআপে ফিরতে পারে। প্রথমত জাতীয় দলের টি-টোয়েন্টি সেটআপে ফিরতে হলে তো ২ টা কারণ লাগবে। প্রথম কারণটা হচ্ছে জাতীয় দলের টি-টোয়েন্টি সেটআপে কোন জায়গা ফাঁকা থাকতে হবে অথবা ব্যাকআপ ক্রিকেটার হিসেবে অপশন থাকা লাগবে। দ্বিতীয়ত যেই ক্রিকেটারটা জাতীয় দলে আসবে তাকে একটা প্ল্যাটফর্ম পেতে হবে যেখানে সে পারফর্ম করে নিজেকে প্রমাণ করে আসতে পারবে। এখন এই ২ টা অপশনই সাব্বির রহমানের জন্য ওপেন হয়ে গিয়েছে। প্রথম যেটা জাতীয় দলে তো একটা ফাঁকা জায়গা লাগবে যেখানে সাব্বির রহমান আরেকজনকে রিপ্লেস করবে, সেটা তৈরি হচ্ছে ফাঁকা একটা জায়গা। সেটা কিভাবে? সেটা প্রথমে বলবো, তারপর একটা প্ল্যাটফর্মের কথা বলবো যেখানে পারফর্ম করে সে আসতে পারবে। অনেকেই জানেন প্ল্যাটফর্মটা কি। প্রথমত যেটা বললাম যে জাতীয় দলের কোনো ফাঁকা জায়গা আছে কিনা। লাস্ট ২ টা সিরিজ টি-টোয়েন্টি সিরিজ জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছে বাংলাদেশ দল, যেখানে অধিনায়ক লিটন দাস না থাকার কারণে তাহিদ হৃদয় নেতৃত্ব দিয়েছে এবং দলের সেটআপ ছিল এরকম: ওপেনিং এ তানজিদ তামিম, সাইফ হাসান, ৩ এ হৃদয়, ৪ এ ইমন অথবা ৩ এ ইমন, ৪ এ হৃদয়, এভাবে করে নামতো। ৫ এবং ৬ নাম্বার পজিশনে সবশেষ জিম্বাবুয়ে সিরিজে নেমেছিল। ৫ নাম্বার পজিশনে ৩টা ম্যাচই খেলেছে ইয়াসির আলী রাব্বি এবং ৬ নাম্বার পজিশনে প্রথম ২ টা টি-টোয়েন্টি খেলেছে নুরুল হাসান সোহান, শেষ টি-টোয়েন্টি খেলেছে মুসাদ্দেক হোসেন সৈকত। এর আগের সিরিজে অস্ট্রেলিয়া সিরিজে লিটন দাস না থাকাতে টপ অর্ডার ১ থেকে ৪ পর্যন্ত তো সেমই ছিল। ৫ এবং ৬ নাম্বার পজিশনে এখানে কিন্তু খেলেছিল শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, এরাই খেলেছে। এর মধ্যে থেকে এই যে ৫-৬ যে পজিশনটা, এই পজিশনে কিন্তু একটা দোদুল্যমান অবস্থা, কেউই ভালো পারফর্ম করতে পারছে না। যদিও সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ইয়াসির আলী কিছুটা জায়গাটা পাকাপোক্ত করে ফেলেছে। সবশেষ টি-টোয়েন্টিতে সে ৯ বলে ১০ রান করে আউট হয়ে গেলেও জিম্বাবুয়ের সাথে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সে ১২ বলে ২২ রান করে অপরাজিত ছিল। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৩৮ বলে ৫৪ রান করেছে। অর্থাৎ ৩টা টি-টোয়েন্টির মধ্যে একটাতে ৫০, একটাতে অপরাজিত থেকেছে। যার কারণে বলা যায় যে ইয়াসির আলীর লোয়ার মিডল অর্ডার বা মিডল অর্ডারের জায়গাটা পাকা হয়ে গেছে। তবে ৬ নম্বর অপশনে যে খেলেছিল নুরুল হাসান সোহান এবং মুসাদ্দেক, তাদের জায়গাটা আসলে নড়বড়ে। মুসাদ্দেক তৃতীয় টি-টোয়েন্টিতে খেলেছিল জিম্বাবুয়ের সাথে, সেখানে ১ রান করে আউট হয়ে গেছে। তার আগে নুরুল হাসান সোহান যে ২টা টি-টোয়েন্টি খেলেছে, প্রথম এবং দ্বিতীয় টি-টোয়েন্টি, সেখানে সে একটাতে ৩, একটাতে ৪ রান করে আউট হয়ে গেছে। এমনকি সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে যে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটা ছিল, সেখানেও নুরুল হাসান সোহান ৫ নম্বরে নেমে ৬ রান করে আউট হয়ে গেছে। অর্থাৎ নুরুল হাসান সোহানের লাস্ট ৩টা টি-টোয়েন্টি পারফরম্যান্স হচ্ছে ৩, ৪, ৭, অর্থাৎ মোট ১৩ রান। আর নুরুল হাসান সোহান মূলত গত সিরিজে জিম্বাবুয়ে সিরিজে ডাক পেয়েছিলই, জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়া সিরিজে ডাক পেয়েছিল লিটন দাস ইনজুরিতে থাকার কারণে উইকেট কিপার হিসেবে নুরুল হাসান সোহান ছিল। ইমনের ব্যাকআপ একটা উইকেট কিপার, ইমনও তো উইকেট কিপিং করতে পারে। এখন লিটন দাস যেহেতু আপকামিং যেই টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল সিরিজ হবে সেখানে জাতীয় দলে ব্যাক করবে ক্যাপ্টেন হিসেবে, অটোমেটিকলি নুরুল হাসান সোহান দল থেকে বাদ পড়ে যাবে। তখন আহ, বাংলাদেশের একাদশটা এরকম হবে: ওপেনিং এ তানজিদ তামিম, সাইফ হাসান, তারা ফর্মে আছে। ৩ নম্বর পজিশনে অধিনায়ক লিটন দাস উইকেট কিপিং করে। ৪ নম্বর পজিশনে সেখানে ইমন, ৫ এ হৃদয় নামে। তখন ওই ৬ নম্বর পজিশনটা থাকে ফাঁকা। তবে যেহেতু সবশেষ সিরিজে ইয়াসির আলী রাব্বি ভালো করেছে, সেই হিসাবে ইয়াসির আলী রাব্বি ৬ নম্বর পজিশনে নামবে। এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনি তো বললেন যে একটা জায়গা ফাঁকা হচ্ছে, উল্টা তো একটা জায়গায় ভরাট হয়ে গেল। ইয়াসির আলী রাব্বি লাস্ট সিরিজে ভালো করেছে এবং লিটনের সাথে তো উপরে ১ থেকে ৫ পর্যন্ত ফিক্সড হয়ে যাচ্ছে। তানজিদ তামিম, সাইফ হাসান, লিটন, ইমন, হৃদয় ৫ পর্যন্ত ফিক্স। ৬ নম্বর ইয়াসির আলী যদি ঢুকে যায় তাহলে সাব্বিরের জায়গাটা কোথায়? এখানে কথা হচ্ছে সাব্বির যদি জাতীয় দলে ডাকও পায়, সরাসরি ফার্স্ট ইলেভেনে যাবে না, মূলত ব্যাকআপ হিসেবে থাকবেন। যেহেতু ইয়াসির আলী রাব্বি তার জায়গাটা মোটামুটি পাকাপোক্ত করে ফেলেছে, এখন একটা ব্যাকআপ ক্রিকেটার তো লাগবে। এখন ১ থেকে ৬ পর্যন্ত তো আপনি এই ৬ জন নিয়ে নামতে পারবেন না। ইয়াসির আলী রাব্বি পর্যন্ত ৬ পর্যন্ত ব্যাকআপ একটা ক্রিকেটার লাগবে যে মিডল অর্ডার ক্রিকেট ব্যাটসম্যান হিসেবে থাকবে। সেখানে এখানে একটা বিষয় হচ্ছে মুসাদ্দেক হোসেন সৈকতের রিসেন্ট ফর্ম। ওয়ানডে দলে ব্যাক করার পর কিন্তু ভালো করেছে। টি-টোয়েন্টি যদিও একটা ম্যাচ খেলেছে, ভালো করতে পারেনি। তবে রিসেন্টলি ঢাকা প্রিমিয়ার লিগে সে ওয়ানডে ফরম্যাটে ব্যাট হাতে ১৩৩ স্ট্রাইক রেটে ব্যাট করেছে, যেটা তার একটা প্লাস পয়েন্ট জাতীয় দলের টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পাওয়ার ক্ষেত্রে। তাই মুসাদ্দেক হোসেন একটা বাধা হতে পারে। তবে মুসাদ্দেক হোসেনের বাধাটাও অতিক্রম করে ফেলতে পারবে যদি সাব্বির রহমান ওই যে দ্বিতীয় প্ল্যাটফর্মের কথা বললাম, সেটা হচ্ছে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ, সেখানে যদি ভালো করে আসতে পারে, সেক্ষেত্রে সাব্বির রহমান ১৫ বা ১৬ সদস্য স্কোয়াডে ঢুকে গেলে তখন মুসাদ্দেক হোসেন ওই একটা ম্যাচ খেলেই বাদ পড়তে পারে। কারণ মুসাদ্দেক হোসেনকে নিয়ে ওয়ানডে পরিকল্পনা করা হবে। তখন সাব্বির যেহেতু টি-টোয়েন্টি স্পেশালিস্ট, তাকে এখানে নিয়ে আসা
হতে পারে, অথবা যদি মুসাদ্দেক হোসেন থাকেও সেক্ষেত্রেও সাব্বির রহমান আসতে পারে, কারণ 1 থেকে 6 পর্যন্ত এই 6টা ব্যাটসম্যান রাব্বি পর্যন্ত, তারপর ব্যাকআপ হিসেবে শুধুমাত্র একটা ব্যাটসম্যান দিলে তো হবে না, শুধুমাত্র মুসাদ্দেক সব অষ্টম একজন ক্রিকেটার লাগবে ব্যাটসম্যান, সেটা হতে পারে সাব্বির রহমান। সেক্ষেত্রে সাব্বির রহমানের লড়াইটা মুসাদ্দেক হোসেন থেকে বেশি তার লড়াইটা হবে শামীম হোসেন পাটোয়ারির সাথে। আমরা সকলেই জানি শামীম হোসেন পাটোয়ারি কিন্তু টি-20 সেটআপের নিয়মিত একটা অংশ ছিল, 5 এবং 6 নম্বর পজিশনে নেমে থাকতো। জিম্বাবুয়ে সিরিজে সে বাদ পড়েছে কারণ এর আগে অস্ট্রেলিয়া সিরিজে 3 ম্যাচ খেলে করেছে মাত্র 8 রান, তার স্কোরগুলো ছিল 0, 7, 1 এই অবস্থা। এমনকি এর আগে যে নিউজিল্যান্ডের বিপক্ষে এপ্রিল মেতে যে একটা সিরিজ খেলেছে চট্টগ্রাম মিরপুরে, সেখানেও কিন্তু সে ভালো করতে পারেনি। সেখানে সে একটা ম্যাচ খেলেছে, সেখানে খুব সম্ভবত 8 রান করেছে, 3 রান করেছে। তার মানে সবশেষ ইন্টারন্যাশনাল 4টা টি-20 ম্যাচে শামীম হোসেন পাটোয়ারি করেছে মাত্র 11 রান, যার কারণে সে বাদ পড়েছে। এখন শামীম পাটোয়ারির কাছে সুযোগ আছে টপ এন্ড সিরিজে ভালো করে জাতীয় দলে ব্যাক করার, অর্থাৎ সাব্বির শামীমের জন্য কিন্তু সমান অপরচুনিটি। যদি সাব্বির শামীমের মতো সমান পরিমাণ পারফরমেন্সও করে, সেক্ষেত্রে সাব্বিরের আসার সম্ভাবনাটা বেশি হয়ে যাবে, কারণ যেহেতু শামীম পাটোয়ারি আন্ডার পারফর্ম অর্থাৎ ফ্লপ করে জাতীয় দল থেকে বাদ পড়েছে, যার কারণে সাব্বির একটা সুযোগ থাকতে পারে। এখন সাব্বিরের টপ এন্ড সিরিজে সাব্বিরের কাছে 6টা ম্যাচ খেলার সুযোগ রয়েছে, কারণ বাংলাদেশ টপ এন্ড সিরিজে যে 6টা ম্যাচ খেলবে 22, 23, 24, 25, 27 এবং 28 আগস্ট, এই 6টা ম্যাচের সবগুলো ম্যাচে সাব্বির রহমান একাদশে থাকবে বলেই মনে হচ্ছে, কারণ যেই টিম নিয়ে টপ এন্ড সিরিজ খেলতে গেছে বাংলাদেশ এইচপি দল, সেখানের মধ্যে মিডল অর্ডারের মধ্যে সাব্বির শামীম এই দুজন ক্রিকেটার প্রতি ম্যাচেই থাকবে বলে মনে হচ্ছে। সেই হিসাবে সাব্বিরের সরাসরি প্রতিযোগিতাটা হবে শামীম পাটোয়ারির সাথে। অন্যদিকে তাদের প্রতিযোগিতায় আরো একজন যোগ হতে পারে, সেটা হচ্ছে এস এম মেহরাব হোসেন। এস এম মেহরাব হোসেন এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল মানে জাতীয় দলের হয়ে ডেবু হয়নি, তবে এস এম মেহরাব হোসেন রিসেন্টলি মালয়েশিয়ার বিপক্ষে যে টি-20 সিরিজটা গেছে, সেখানে কিন্তু একটা ম্যাচে 22 বলে 40 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছে, পাশাপাশি সে বলও করতে পারে। যেহেতু বাংলাদেশের জাতীয় টি-20 দলের মধ্যে একটা বিষয় আপনারা খেয়াল করবেন, 6 পর্যন্ত ব্যাটসম্যান, 7 নম্বরে কোনো অলরাউন্ডার নেই, যার কারণে নিচের দিকে কিন্তু সব 7 থেকে 11 পর্যন্ত সবগুলো বলার, যার কারণে কিন্তু একটা কম ব্যাটসম্যান নিয়ে খেলতে হয়। সেই হিসাবে যদি এস এম মেহরাব হোসেন যদি এই টপ এন্ড সিরিজে, সেও তো আছে, যদি টপ এন্ড সিরিজে সে ভালো করতে পারে, সেই হিসাবে এস এম মেহরাব হোসেনের অগ্রাধিকার পেয়ে যাবে সাব্বির রহমান থেকে বেশি। সেই হিসাবে সাব্বির রহমানের প্রতিযোগিতাটা শামীম পাটোয়ারির সাথে তো আছেই, এস এম মেহরাব হোসেনের সাথেও আছে। এস এম মেহরাব হোসেনও আইডিয়া করা হচ্ছে এই টপ এন্ড সিরিজে প্রায় প্রতি ম্যাচই খেলবে, সেই হিসাবে কিন্তু শামীম পাটোয়ারি এবং এস এম মেহরাব হোসেনের সাথে প্রতিযোগিতাটা থাকবে সাব্বির রহমানের। তাই সাব্বির রহমানকে অবশ্যই টপ এন্ড সিরিজে ভালো করতে হবে এবং অবশ্যই নিজের পারফরমেন্স তো ভালো করতে হবে, পাশাপাশি এস এম মেহরাব হোসেন এবং শামীম পাটোয়ারিকেও পেছনে ফেলতে হবে, কারণ শামীম পাটোয়ারি তো আগে থেকে জাতীয় দলে ছিল। এখন যদি খুব বেশি আহামরি পারফর্ম করে শামীম পাটোয়ারি, সেক্ষেত্রে সাব্বির রহমানের সুযোগটা কিন্তু কাটা পড়ে যাবে। আর যদি শামীম পাটোয়ারি এভারেজ একটা পারফরমেন্স করে, উদাহরণস্বরূপ 120-25 স্ট্রাইক রেটে, সেক্ষেত্রে যদি সাব্বির 130-25 স্ট্রাইক রেটে ব্যাট করতে পারে, সাব্বির সুযোগটা বেশি থাকবে। আবার যদি শামীম পাটোয়ারি 140 স্ট্রাইক রেটে ব্যাট করতে পারে, সাব্বির 140, সেক্ষেত্রে আবার দুজনের সমান পরিস্থিতি তৈরি হবে। তবে যদি এস এম মেহরাব হোসেন 120 স্ট্রাইক রেটেও ব্যাট করে টপ এন্ড সিরিজে, তাও তার সুযোগ আছে যদি সে বল হাতে 6টা ম্যাচের মধ্যে যদি 4-5টা উইকেট শিকার করতে পারে, অর্থাৎ অলরাউন্ডিং পারফরমেন্স করতে পারে, সেক্ষেত্রে সাব্বির শামীম থেকে কিন্তু অগ্রাধিকার পাবে অলরাউন্ডার কোটায় এস এম মেহরাব হোসেন। সেক্ষেত্রে জাতীয় দলে আনলে এস এম মেহরাব হোসেনকে তারা অলরাউন্ডার হিসেবে খেলাতে পারবে। তাই সাব্বিরের এখন প্রতিযোগিতাটা আছে শামীম পাটোয়ারি এবং এস এম মেহরাব হোসেনের সাথে, পাশাপাশি নিজের সাথে নিজের প্রতিযোগিতা যে ভালো করে কিভাবে আসা যায়। আর দ্বিতীয় প্ল্যাটফর্মের কথা বলছিলাম, যেখানে পারফর্ম করে আসতে হবে, সেই প্ল্যাটফর্মটি হচ্ছে এই টপ এন্ড সিরিজ। তাই অবশ্যই নজর থাকবে আগামী 22 থেকে 28 আগস্টের মধ্যে যে 6টা টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ এইচপি দল, সেখানে সাব্বির রহমান যাতে ভালো পারফরমেন্স করে জাতীয় দলের টি-20 স্কোয়াডে ফিরতে পারে। আর তাছাড়া ইয়াসির আলী রাব্বিও যে লং টার্ম পারফর্ম করতে পারবে, সেটার কোনো গ্যারান্টি নেই। সেই হিসেবে কিন্তু সাব্বির রহমানের একটা সুযোগ রয়েছে যদি এখানে ভালো করে আসতে পারে। হোপ ফর দ্য বেস্ট। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।